রমন সাউটি আর দেবাশিস কোটিয়া উড়িষ্যার চক্রপাড়া গ্রামের এই দুই গরিব ব্যক্তির প্রাণ সংকটে আছে। কৃতদাসত্বের জালে ফেঁসে যাওয়া এই দুই ব্যক্তি এখন ওই ঠিকাদারদের কবলে আছে, যারা এদের টাকা দিয়ে কিনে নিয়েছিল। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। ঠিকাদার কৈলাস বৈদি নেশায় বুঁদ ছিল। সে চায় যে রমন সাউটি আর দেবাশিস কোটিয়া তার কথা না শোনার চরম মূল্য দিক। সে তাদের হাত কাটতে চায়। মাত্র 2 সপ্তাহ আগে উড়িষ্যার দেবাগুড়া গ্রামের বাসিন্দা রমন সাউটি তার অসুস্থ দিদিমার সেবা যত্নের জন্য চক্রপাড়া গ্রামে গিয়েছিল। সেই গ্রামেরই দেবাশিস কোটিয়া তার স্ত্রী উর্বশী আর ছেলে বিকাশকে নিয়ে দারিদ্র্যের মধ্যে জীবন সংগ্রামে লিপ্ত ছিল। তাদের মতো আরও অনেক গ্রামবাসীও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছিল। সেই সময় গ্রামে দুই ঠিকাদার গোপাল দালাই আর করণ বুধিয়া আসে, যারা তাদের রায়পুর নিয়ে গিয়ে ভালো আয়ের চাকরির লোভ দেখায়। রমন সাউটি, দেবাশিস আর তার স্ত্রী উর্বশী এবং ছেলে বিকাশ, সম্পদ, চিরাগ, আদিনাথ, মকরন্দ, দামিনী, রাধিকা আর পুনম নিজেদের আরও ভালো জীবন পাওয়ার আশায় গোপাল আর করণের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এই দুজন তাদের কুন্দরমল নিয়ে যায়। সেখানে এদের সবাইকে কৈলাস নামে এক ঠিকাদারের হাতে তুলে দেওয়া হয়। কৈলাস গোপাল আর করণকে প্রত্যেক মজুরের জন্য 20,000 টাকা করে দেয়। এই টাকার মধ্যে থেকে গোপাল আর করণ নিজেদের কমিশন হিসেবে 5,000 টাকা করে কেটে নেয় আর মজুরদের প্রতিশ্রুতি দেয় যে বাকি টাকা তাদের পরিবারকে দিয়ে দেওয়া হবে। এদের মধ্যে কিছু মজুর টাকা নিজেদের কাছেই রাখে। অবশেষে কৈলাস এই মজুরদের তার অন্যান্য লোক ললিত, চন্দ্র, চেতন, গোপাল আর করণের সঙ্গে রায়পুরে নিয়ে যায়। সেখানে এদের একটা ইটভাটায় নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও এদের কোনো কাজ জোটে না। কৈলাস গোপাল আর করণকে টাকা দিয়ে দিয়েছিল, তাই এদের অন্য কোথাও কাজ দেওয়ার জন্য সত্যর সঙ্গে কথা বলে। সত্য হায়দ্রাবাদে অন্য এক ঠিকাদারের সঙ্গে কথা বলে আর সে জানতে পারে যে এই 11 জন মজুরের হায়দ্রাবাদের কাজ জুটতে পারে। সত্য কৈলাসকে বলে যে সে এদের টাকা তখনই দেবে যখন মজুররা কাজ শুরু করবে আর তাদের প্রাপ্য মজুরি দেওয়া শুরু হবে। সত্য মজুরদের নিয়ে রায়পুর স্টেশনে চলে যায়, কিন্তু ওই মজুরদের এটা জানা ছিল না যে তাদের রায়পুরে নয় বরং হায়দ্রাবাদে কাজের জন্য নিয়ে যাওয়া হবে। তারা এটা বুঝতে পারছিল কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। অবশেষে যখন সত্য তাদের বলে তাদের হায়দ্রাবাদের ট্রেনে উঠতে হবে, তখন তারা সতর্ক হয়ে যায়। তারা সেখানে যেতে আপত্তি করে, কেননা হায়দ্রাবাদ তাদের গ্রাম থেকে অনেক দূরে। সত্য তাদের স্পষ্ট বলে তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে, তাই তাদের সেই ঠিকাদারের কথা মতো যে কোনো জায়গায় যে কোনো রকম কাজই করতে হবে। মজুররা তাদের ইচ্ছের বিরুদ্ধে ট্রেনে উঠে বসে, কিন্তু ট্রেনে যেতে যেতে তারা তাদের গ্রাম ছেড়ে এত দূরে যেতে হচ্ছে ভেবে ঘাবড়ে যায়। তারা এটাও বুঝতে পারে যে হায়দ্রাবাদে যদি কাজ না জোটে তাহলে ঠিকাদাররা অন্য কোথাও নিয়ে যাবে। তাদের ভয় হয় যে এবার তাদের দিয়ে জবরদস্তি কাজ করানো হবে। রাতে যখন ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়ায়, তখন তারা দেখে যে সত্য ঘুমোচ্ছে। সব মজুর চুপিসারে সেই স্টেশনে নেমে পড়ে। ধরা পড়ার ভয়ে তারা আলাদা আলাদা পথে নিজেদের গ্রামে ফিরে যাবে ঠিক করে। চিরাগ, দামিনী, পুনম, রাধিকা বাসে চড়ে নিজেদের গ্রামে ফিরে যায়। সম্পদ, আদিনাথ আর মকরন্দ পায়ে হেঁটে গ্রামের উদ্দেশ্যে এগোয়। রমন, দেবাশিস, উর্বশী আর বিকাশ ট্রেনে চড়ে রায়পুরে ফিরে যায়। এদিকে সত্য কৈলাসকে মজুরদের পালিয়ে যাওয়ার বিষয়টি জানায় আর এই লেনদেনের চুক্তি ভেঙে দিয়ে টাকা দিতে আপত্তি করে। কৈলাস ক্ষোভে পাগল হয়ে যায়। সে তার লোকদের মজুরদের খুঁজে বার করে ফিরিয়ে আনতে পাঠায়। এদিকে রমন, দেবাশিস, উর্বশী আর বিকাশ রায়পুর স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। সেখানে কৈলাসের 2 জন লোক আগে থেকেই তাদের উপর নজরদারি করছিল। এবার তারপর হ্যাঁ চেতন, আমি এক্ষুনি 2 জনকে দেখতে পেয়েছি। তুই তাড়াতাড়ি দৌড়ে প্ল্যাটফর্ম 2 এর শেষের দিকে চলে আয়। এখানেই ঘিরে ফেলবো সালাদের। আমার হাতে একটা ছুরি আছে, যদি আওয়াজ করিস তাহলে এখানে খুন করে দেবো। আর আমার হাতে যে ছুরি আছে না, সেটা দিয়ে তোর পেটে হাওয়া মহল বানিয়ে দেবো। চুপচাপ চল আমার সঙ্গে। চল চল। আমরা সত্যি জানি না ওরা কোথায় দাদা। আমরা আলাদা আলাদা রাস্তা ধরে গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা তো এটাও জানতাম না যে আমরা ট্রেন থেকে কোন স্টেশনে নেমেছি। শুনে নাও তোমরা 2 জন, যদি বাকি লোকদের না পাই না তাহলে এই ছুরি কথা বলবে এবার। তাই ঠিক করে বল যে বাকিগুলো কোথায় রয়েছে।
তোর বাবা এখনো আসছে না কেন? এখানেই দাঁড়াই, কোনো না কোনো বাস তো আসবেই। যদি কোনো বাস আমাদের চক্রপাড়া অবধি নিয়ে যায়। বাকিরা কোথায় লুকিয়ে আছে বলতো? সত্যি সত্যি বল, না হলে মেরে মুখ থেকে বের করব। দাদা, আমরা সত্যি জানি না যে ওরা কোথায় রয়েছে। দাদা, আমরা ভেবেছিলাম যে সবাই আলাদা আলাদা রাস্তা দিয়ে গ্রামে পৌঁছাবো। কোথায় যাবি পালিয়ে? টাকা দিয়েছি আমি তোদেরকে। আমি করণকে আমার টাকাটা আমার ঠাকুমাকে দিতে বলেছিলাম। আমি আপনার টাকা ফেরত এনে দেবো দাদা। আমার টাকাও গোপাল হয়তো আমার বাড়িতে দিয়ে দিয়েছে। আমরা আপনার সব টাকা ফিরিয়ে দেব কৈলাস দাদা। আমাদের যেতে দিন দাদা, আমরা আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। ওটা তো ফেরত দিতেই হবে। যতক্ষণ না তোদের সবাইকে পাচ্ছি, তোরা দুজন কোথাও যাবি না। আর যদি সবাইকে না পাই, তাহলে আমার পুরো টাকা তোদের দুজনের থেকে উসুল করব, বুঝেছিস? এদের দুজনকে আটকে রাখ, যাতে শুধু বেঁচে থাকে এরকম খেতে দিস। একটা দানাও বেশি নয়। হ্যাঁ দাদা। আমার বউ আর আমার ছেলে এখনো রেল স্টেশনে হয়তো আমাদের অপেক্ষা করছে। ওদের দুজনের কাছে তো কোনো টাকাই নেই। মা, বাবা তো এখনো এলো না। বাবা আমাদের ছেড়ে গ্রামে চলে যায়নি তো? না বাবা, তোর বাবা আমাদের এখানে একা ফেলে গ্রামে কি করে যাবে? হ্যাঁ, তাহলে বাবা ফিরে আসছে না কেন? মা, মা তুমিও গ্রামে চলো না মা, আমি বাড়ি যাব। বাবা আমার কাছে টাকা নেই। মা, মা তাহলে আমরা কোনো গাড়ি করে চলে যাই। মা, মা বাড়ি চলো মা, আমার এখানে খুব ভয় করছে। দাদা, হ্যাঁ বলুন দিদি। চক্রপাড়া যাওয়ার কোনো ট্রেন আছে? একটা প্যাসেঞ্জার ট্রেন আসবে আধ ঘন্টার মধ্যে, কালকের মধ্যে পৌঁছে যাবেন আপনি। চলো কাকা, বন্ধ করো এটা। আরে চিরাগ, তুই কবে ফিরলি? কাকা, দেবু, উর্বশী বৌদি, বিকাশ বাড়ি পৌঁছায়নি? না তো, ওরা সব ঠিক আছে তো? কি হয়েছে? এই তো 10 দিন হলো তোরা এখান থেকে গেলি। হ্যাঁ কাকা, কিন্তু ওখানে ভীষণ গন্ডগোল ছিল। অনেক কষ্ট করে ওখান থেকে বেঁচে ফিরেছি আমরা। দেবু, উর্বশী বৌদি, বিকাশ আর রমন ট্রেনে এসেছিল তো। হে ভগবান, কোথায় গেল ওরা? জানি না কাকি, কিন্তু এতক্ষণ তো চলে আসা উচিত। আমি একটা কাজ করছি, আমি রমনের ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস করি। না রে বাবা, ও তো এখানে আসেনি। এতক্ষণে তো চলে আসা উচিত ঠাকুমা। হতেও পারে যে রাস্তা থেকে আছে। রমনের মা বাবা তো এটাও জানে না যে ও কাজের জন্য গ্রামের বাইরে গেছে। কোথাও কোনো বিপদ যেন না হয়। আমার তো খুব ভয় লাগছে।
তুমি রমনের বাবাকে ফোন করবে? হ্যাঁ ঠাকুমা, কিন্তু ওদের কাছে ফোন আছে তো? হ্যাঁ আছে। আমি এক্ষুনি করছি। ঠিক আছে। দিবাগুড়া গ্রামে রমন সৌটির মা বাবা এটা জানতেনও না যে তাদের ছেলে কোথায় আছে। তারা শুধু এটুকুই জানতেন যে কিছুদিন আগে সে চক্রপাড়া গ্রামে তার অসুস্থ দিদার দেখভাল করতে গিয়েছিল। ঠিকাদারদের কবল থেকে পালিয়ে আসা কয়েকজন তো তাদের গ্রামে ফিরে এসেছিল, কিন্তু কয়েকজন এখনো বাড়িতে পৌঁছয়নি। রমন আর দেবাশিস ধরা পড়ে গিয়েছিল, আর দেবাশিসের স্ত্রী উর্বশী আর ছেলে বিকাশ তখনও বাড়িতে ফেরার চেষ্টা করছিল। চারজন লোক গ্রামে পালিয়ে গেছে, আর বাকিদের কোনো খবর নেই। কেউ যদি গ্রামে ফিরে আসে বা রাস্তায় ধুলো চেটে মরে, টাকা তো এদের দুজনকেই মেটাতে হবে। 2,20,000 শুনেছ তোমরা? আমি যদি আমার টাকা না পাই আমি তোমাদের ছেড়ে দেবো না। কিন্তু দাদা, আমি তো মাত্র 15,000 টাকা পেয়েছিলাম। আমিও 3 জনের জন্য 45,000 টাকাই পেয়েছিলাম, যেটা আমি গোপালকে দিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে পাঠাতে। 2,20,000 টাকা আমরা কোথা থেকে পাবো দাদা? আমরা যত টাকা পেয়েছি সেটা আমরা আপনাকে ফেরত দিয়ে দেবো। আমি কি শুধু একটা কাজ নিয়ে পড়ে আছি যে সবার পিছনে ঘুরে ঘুরে টাকা আদায় করব? আমাকে বোকা পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, এত খরচা করেছি তোদের উপর, এখানে ডাকলাম, খেতে দিয়েছি, থাকতে দিয়েছি। এবার তোমরা দুজন আমার টাকা আনবে, না হলে মরবে। দাদু! আরে আরে আরে, আয় আয়, কেমন আছিস তোরা আমার দাদু ভাই? বিকাশ, কোথায় ছিলি তোরা? উর্বশী, দেবু কোথায় মা? দেবু কোথায় উর্বশী? ও আসেনি, ও আমাদের রায়পুর স্টেশনে বসতে বলে রমনের সাথে টিকিট নিতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। তো ওরা তোমাদেরকে স্টেশনে ছেড়ে চলে গেছে? ও চক্রপাড়া যাওয়ার ট্রেনের খোঁজ নিতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। হতে পারে কোনো কাজ পেয়ে গেছে, ওখানেই চলে গেছে হয়তো। এভাবে কি করে যাবে সাহেব? ওদের একলা ফেলে আরো 10 জন লোক গ্রাম থেকে গিয়েছিল কাজের জন্য, ওইখান থেকে ওদের জোর করে হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছিল। হয়তো ওখান থেকে পালিয়ে গেছে, কিন্তু এখান থেকে তোরা নিজের মর্জিতে গিয়েছিল। আমি ওদের নিখোঁজ হওয়ার কমপ্লেন এখান থেকে নিতে পারবো না। আমার ছেলে কোনোভাবেই ওর বউ বাচ্চাকে ফেলে স্টেশন থেকে চলে যাবে না। যদিও কাজও পেয়ে থাকে তাহলে ফোন করে তো বলতো আমাদের। সাহেব, ফোন আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন ওদের জোর করে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ফোন করেছিল আপনাকে? ওরা আমাদের মাঝ রাস্তায় জানিয়েছিল যে ওরা আমাদের হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে। আমি তোমাদের এই আগামাথা ছাড়া গল্পকে বিশ্বাস করে নিয়ে কোনো কমপ্লেন লিখবো না। তোমাদের ছেলে যখন নিজের মর্জিতেই গেছে, দেখবে আবারও নিজেই ফিরে আসবে। পুলিশ এই সব কাজের জন্য বসে নেই। চলো বেরো এখান থেকে। সাহেব, বেরো। আমি জানি না গোপাল কোথায়। দেখো মা, ওকে কোথাও খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ বৌদি, দেবু আর রমন তো রায়পুর স্টেশনেই ছিল, কে জানি ওখান থেকে কোথায় গেল। তো আমি কি করব? আমি বললাম না যে গোপাল ওর কাজ নিয়ে বাইরে গেছে, আমি জানি না ও কোথায় গেছে। ওই করণ কোথায় থাকে? আপনি সামনের পাড়ায় যান, ওখানেই ওর বাড়ি। চলো 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 চলো।
ওর খবর জানি না, বাইরে গেছে। আমাকে একটু সাহায্য করো মা, আমার ছেলে ফিরে আসেনি। করণ হয়তো জানবে ওরা কোথায় আছে। আমি বললাম তো আপনাদের, আর এক কথা কতবার বলবো আপনাদেরকে, আমি জানি না ও কোথায় গেছে আর কবে ফিরবে। হ্যালো, দেবাশিসের বাবা সদানন্দ বলছেন? হ্যাঁ আমি সদানন্দ বলছি। আপনি কে বলছেন? দেবাশিস কোথায়? দেবাশিস আমার কাছে আছে, আর রমনও। যদি দুজনকেই জীবিত আর ঠিকমতো দেখতে চান তো তাহলে 2,20,000 যেটা আমি শ্রমিকদের পিছনে নষ্ট করেছি ওটা নিয়ে এখানে আসুন। আপনি কে বলছেন সাহেব? আমার নাম হচ্ছে কৈলাস। কৈলাস, আমি কিন্তু খুব বিপজ্জনক লোক। কেউ আমার টাকা মেরে কিন্তু পালিয়ে যেতে পারবে না। আর আপনার ছেলে আমার প্রচুর ক্ষতি করেছে, তার জন্য আপনাকে দাম দিতে হবে। দেখুন, আমাকে আমার টাকাটা দিয়ে দিন আর দেবাশিস আর রমনকে নিয়ে যান। আমরা খুব গরিব মানুষ সাহেব, এত টাকা আমরা কোথায় পাবো? আমার বউ আর নাতি যখন কাজে গিয়েছিল, করণ আমাকে 45,000 টাকা দিয়েছিল। ওই সব টাকা আমি আপনাকে দিয়ে দেব। না, 45,000 নয়, পুরো 2,20,000 টাকা। আর কান খুলে শুনে নিন, আমি এসব কিছু শুনতে চাই না যে টাকাটা আপনি কোথা থেকে আনবেন বা কিভাবে ব্যবস্থা করবেন। আজ সন্ধ্যের মধ্যে টাকাটা আমি যদি না পাই তো আমি দুজনকে প্রাণে মেরে দেবো। না না, এইরকম কথা বলবেন না সাহেব। সাহেব, আমরা তো আমাদের সব টাকা দিয়ে দেব, কিন্তু মকরান, আদিনাথ আর সম্পদ জানি না ওরা কোথায় গেছে, এখনো বাড়ি পৌঁছায়নি। যদি সন্ধ্যের মধ্যে টাকা না দিই তাহলে দেবাশিস আর রমনকে ওরা মেরে ফেলবে। দাদা, সকাল থেকেই রামনের মা বাবাকে ফোন করছি, ফোন বন্ধ বলছে। নিজেদের বিরাট চালাক বলে মনে করছে। কি ভেবেছিলি আমাকে ভুল নাম্বার দিয়ে বেঁচে যাবি? না দাদা, আমি ঠিক নাম্বারই দিয়েছিলাম। ফোনটা বন্ধ বলছে। দাদা, আমাদের গ্রামে কারেন্ট সবসময় থাকে না, তার জন্য হয়তো ফোন লাগছে না। আমরা খুব গরিব মানুষ কৈলাসবাবু, আমাদের ছেড়ে দিন। এই, তোরা আমার 2,20,000 নিয়ে গরিব বানিয়ে দিলি, তার কি হবে? তোর বাবা যদি আজ রাতের মধ্যে টাকা না নিয়ে আসে তোরা দুজন তাহলে শেষ। কাল সকালেই এটা বাজারে গিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ, তাই ভালো। দেবাশিসের বাবার এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, আর রমনের মা বাবা তার দুরবস্থার কথা জানতেনও না। কৈলাস সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার টাকা দিয়ে কেনা মজুররা তাকে ঠকিয়ে গেছে। সে বদলা নিতে চাইছিল। দাদা, আমার মনে হয় না যে তুমি টাকাটা ফেরত পাবে। হ্যাঁ দাদা, তুমি এবার এটাই ধরে নাও যে ব্যবসায় ক্ষতি হয়েছে আমাদের। না, দেখিস এত সহজে আমার টাকা আমি ওদের মারতে দেব না। এমন শিক্ষা দেব ওরা ভালো করে বুঝতে পারবে আমার টাকা মারার পরিণতি কি হতে পারে।
এই চন্দ্র, চেতন, হ্যাঁ, যা দাদা। ওদেরকে তুলে নিয়ে আয়, গাড়িতে তোল। ওদেরকে বুঝিয়ে দে কৈলাসে টাকা মারলে কি পরিণতি হতে পারে। যা যা যা। চল চল। চল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ দাদা? চল ক্ষমা চাইছি আপনাদের কাছে, চল আপনার পায়ে পড়ছে, ছেড়ে দিন আমাদের। চল চল ক্ষমা করে দিন দাদা, আমাকে যেতে দিন দাদা। ছেড়ে দিন আমাদের দাদা আমাকে ক্ষমা করে আমাদের দিন ছেড়ে দাদা, দিন। আমাকে যেতে দিন দাদা আমাদের ক্ষমা করে দিন দাদা। চল নাম, চল চল। পাথরের ওপর নিজের হাতটাকে রাখ। ছেড়ে দিন। ক্ষমা করে দিন কৈলাস বাবু। চুপ, দুজনেই একেবারে চুপ। পাথরের ওপর হাত রাখ, না হলে মাথা কেটে নেবো। চল। এই দেবু, চল, হাত রাখ পাথরে। আমাকে না বলছিস, তোর এত সাহস? আরে ধরে নিয়ে আয় ওকে। চল চল আরে শোন, তোর হাতটা পিছনে নে। আমাকে ছেড়ে দিন। এই, ওদের কাটা হাত দুটো তোল, জঙ্গলে ফেলে দে। এই নে। নৃশংসভাবে রমন আর দেবাশিসের ডান হাত কেটে দেওয়া হয়েছিল। টাকার লোকসান হওয়ার কারণে ক্ষোভে পাগল হয়ে যাওয়া কৈলাস চাইছিল যেন ওরা আর কারো জন্য কাজ না করতে পারে।
আরে এটা কি হয়েছে? আরে আরে কি করে হলো? আমাদের সাহায্য করুন আমাদের। আরে ভগবান, তোমাদের হাত কি করে কাটলো? ওই কৈলাস দাদা আমাদের ঠিক আছে ঠিক আছে। পৌনে 6টার সময় বাস আসবে, তোমরা তাতে করে দেবতাগিরি চলে যাও, ওখানে হাসপাতাল আছে, একটু ধৈর্য ধরো। কন্ডাক্টর ভাই, এদের অবস্থা খুব খারাপ, এদের দেবতাগিরি সরকারি হাসপাতালের বাইরে নামিয়ে দিও। চলো চলো চলো। আস্তে আস্তে। ও দাদা, ও দাদা, এখানেই নেমে যান, এখান থেকে হাসপাতাল 5 মিনিট দূরেই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, পুলিশ একে এখানে এনেছে, দুজনেই রাস্তায় আহত হয়ে পড়েছিল। মাই গড, এর তো হাত কেটে দেওয়া হয়েছে। ওই পেশেন্টকে চেক করো। স্যার, এরও হাত কাটা হয়েছে। দুজনেরই ডান হাত কাটা হয়েছে। আমাদের কিছু সার্জারি করতে হবে রক্ত বন্ধ করতে। কিন্তু ডাক্তারবাবু, এখনো পর্যন্ত জানা যায়নি লোকগুলো কারা। সার্জারি করার আগে আমরা ওদের কিছু পেইন কিলার আর ইনজেকশনস দেব। আপনি চাইলে ওদের সাথে কথা বলতে পারেন, কিন্তু সম্ভবত এই মুহূর্তে ওরা কিছু বলতে পারবে না। থ্যাংক ইউ ডক্টর। এই সদানন্দ গটিয়ার বাড়ি কোথায়? বাবু সামনে ওই যে ওইদিকে।
সাহেব কোথায় আছে ওরা? সরকারি হাসপাতালে ওর অপারেশন হবে। আপনি বলতে পারবেন রমন সতীর ঠাকুমা কোথায় থাকেন? দেবাশিস শুধু ওনার নামই নিতে পেরেছে। রমনের এখনো জ্ঞানও ফেরেনি। ও পাশেই থাকে। আর রমনের মা বাবা দেবাগুড়ি গ্রামে থাকে। আমার ছেলে তো ওর ঠাকুমার বাড়িতে গিয়েছিল, উনি অসুস্থ। আমরা নিজেরাই খোঁজ নেবার চেষ্টা করছি ব্যাপারটা কি হয়েছিল। এই মুহূর্তে ওরা দেউতাগিরির হাসপাতালে আছে। ওরা আমাদেরকে পাশের একটা গ্রামে নিয়ে যায়, কুন্ডারমল। ওখানে আমরা শুধু গোপাল আর করণকেই চিনতাম। সেখান থেকে আরেকজন লোক আমাদেরকে রায়পুরের ইটভাটায় নিয়ে যায়, আর ওখান থেকে আরেকজন লোক আমাদেরকে রেল স্টেশনে নিয়ে যায়, আর ওই আমাদেরকে বলে যে ও আমাদের হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা এত দূর যেতে পারবো না, কিন্তু ও আমাদের একটাও কথা শোনেনি। সেজন্য আমরা চুপচাপ ওখান থেকে পালিয়ে আসি। তারপর আমরা ঠিক করি যে সবাই আলাদা আলাদা রাস্তা দিয়ে গ্রামে আসব, কিন্তু দেবু আর রমন ফিরেই এলো না। বাবা, তুই আমাদের কেন বললি না? তুই এরকম কাজের জন্য আমাদের ছেড়ে যাচ্ছিস? আমি বুঝতে পারিনি যে এসব হবে। আমি ভেবেছিলাম টাকা পাবো, আমাদের সবার ভালো হবে। ওরা দুজন ছিল যখন আমরা চক্রপাড়ার জন্য ট্রেনের খবর নিতে গেছিলাম। ওই দুজনই আমাদের ধরে নেয়, আমাদের জঙ্গলে নিয়ে গেল আর আমাদের হাত কেটে দিল। যদি ওদের কাটা হাত পাওয়া যায় তাহলে আমরা রিকনস্ট্রাকশন সার্জারি করতে পারি, কিন্তু খুব তাড়াতাড়ি হাত দুটো পাওয়া দরকার, তবেই আমরা কিছু করতে পারবো। ডাক্তারবাবু, আমরা সমস্ত অপরাধীকে ধরবার চেষ্টা করছি। ওরা ধরা পড়বার পরেই জানা যাবে যে ওরা সবাই এদের কেটে ফেলা হাত নিয়ে কি করেছে। আমি কিচ্ছু জানি না সাহেব। যখনই ও কাজে যায় তখনই ওর ফোনটা বন্ধ করে রাখে। যদি কিছু জানতে পারেন তাহলে পুলিশকে খবর দিন। যদি গোপাল না পাওয়া যায় তাহলে বিপদে পড়বেন আপনারা। এক সপ্তাহ ধরে ওর কোনো খবর জানি না সাহেব। ওর তো কোনো ফোনও আসেনি আমার কাছে। কোথায় থাকতে পারে ধারণা আছে? না সাহেব, ও আমাকে কিচ্ছু বলে না। ভেতরে দেখো। কৈলাসের খোঁজ না পেলে আপনারা কিন্তু খুব সমস্যায় পড়বেন। সাহেব, আমি সত্যিই জানি না যে ও কোথায় গেছে। প্রণব। ইয়েস স্যার। এই বাড়িটায় নজর রাখো। কৈলাস আর ওর লোকেদের কোথাও দেখতে পেলেই ঘাট ধরে থানায় নিয়ে আসবে। সাহেব, সত্য হলো ঠিক, এদা মজুর জোগাড় করে বেচে সাহেব, তবে কদিন ওর নিজেরই কোনো খোঁজ নেই। কোথায় থাকে ও? কোথায় কাজ করে? দেখো, ওই সত্যকে যদি খুঁজে না পাই তাহলে তোমাদের সবাইকে থানায় ঢোকাবো। না সাহেব, এরকম করবেন না সাহেব। আমি যখনই কিছু জানতে পারবো আমি নিজেই আপনার কাছে যাব সাহেব। স্যার, আমরা পুরো জঙ্গলে খোঁজ চালাচ্ছি দুজনের হাতের জন্য। তল্লাশি জারি রাখো। মিডিয়া পর্যন্ত এই খবর পৌঁছে গেছে। এই খবর নিয়ে খুব উত্তেজনা হচ্ছে। ইয়েস স্যার, আমরা খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরতে পারবো। নেই স্যার। স্যার স্যার মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার খেয়ে নিয়েছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু খুঁজতে থাকো। ঠিক আছে, তন্ন তন্ন করে খোঁজো। ওদিকটা দেখো। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ম্যাডাম, আমরা ওদের অনেকবার বললাম আমাদেরকে ছেড়ে দিন, আমরা বাড়ি যাব। ওরা ওরা আমাদের থেকে 2,20,000 টাকা চেয়েছিল, আমরা দিতে পারিনি, তাই আমাদের ধরে হাত কেটে দিয়েছে। আমরা ওদেরকে বলেছিলাম যে আমরা হায়দ্রাবাদ যাব না, তাও ওরা শোনেনি, আমাদেরকে জোর করে হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছিল। স্থানীয় মিডিয়া এই নৃশংস ঘটনার বিষয়ে সব জায়গায় রিপোর্ট করে। বেশ কিছু মানবাধিকার সংগঠন এই ঘটনার বিষয়ে খুব সিরিয়াসলি প্রচার করতে থাকে। অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও দেবাশিস আর রমনের কাটা হাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। অপরাধীদের ধরার জন্য পুলিশের উপর চাপ বেড়ে চলেছিল। স্যার, এইমাত্র আমি ওদের গাড়িটা জঙ্গলে দেখলাম স্যার, আর ওদের গাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করো, ওদের গাড়ি জঙ্গলে খারাপ হয়ে গেছে। ওদের গাড়ি ঠিক হবার আগেই আমাদের পৌঁছতে হবে। ইয়েস স্যার। আরে আরে পালা পালা! এই পালো, দাঁড়া ওই দাঁড়া, দাঁড়া এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া এই এই ধর ধর, এই, দাঁড়া চল। আরে স্যার, চল চল চল। বল 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 বল। স্যার, আরে স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার শুনুন, আরে ঠিকাদার গোপাল দালাই আর করণ বুধিয়া পুলিশকে সত্য বিসওয়ালের ঠিকানা জানিয়ে দেয়। সত্য সেই ব্যক্তি ছিল যে মজুরদের জোর করে হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছিল। স্যার, এরা বিভিন্ন রাজ্যের গ্রাম থেকে গরিব লোকদের লোভ দেখিয়ে নিয়ে এসে বন্ধুয়া মজদুর হিসেবে ছেড়ে দিত আর নিজেদের কমিশন নিত। বোঝাই যাচ্ছে এটা 1-2 দিনের কাজ নয়। এই মাফিয়ারা এই কাজে অনেক দিন ধরেই ব্যস্ত আছে। স্যার, আমাদের কাছে পুরো ডিটেলস আছে, আর আমরা খোঁজ নিয়ে দেখেছি এরা কারা আর কোথায় কোথায় সাপ্লাই করত। আমার এই কেসের সমস্ত ডিটেলস চাই, কালেক্টর অফিসে পাঠাতে হবে। সুপ্রিম কোর্টও রমন ও দেবাশিসের এই কেসটাকে সুমোটো নোটিশ দিয়েছে। স্যার,
স্থানীয় প্রশাসন দেবাশিস আর রমনকে ক্ষতিপূরণ হিসাবে 5 লাখ টাকা করে দিয়েছে। তাদের দুজনের কাটা হাতের জায়গায় প্রস্থেটিক্স অর্থাৎ কৃত্রিম অঙ্গ লাগানো হয়েছে, আর তাদের চিকিৎসার সমস্ত খরচ সরকার করেছিল। সুপ্রিম কোর্ট এই কেসে সুমোটো নোটিশ দেওয়ার সাথে সাথে এর সময়োচিত তদন্ত আর বিস্তারিত রিপোর্ট দেওয়ার আদেশ দেয়। সেই সঙ্গে পীড়িতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয় আর তাদের সমস্ত চিকিৎসার যেন খরচ বহন করা হয়। এছাড়াও সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের স্থানীয় সরকারের কাছে সেই সব রাজ্যে বাইরে থেকে আসা মজুর, তাদের কাজ করার পরিস্থিতি আর তাদের দেওয়া সব সুযোগ সুবিধার সম্পূর্ণ খতিয়ান চেয়েছে। সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেশের অনেক রাজ্যে এ ধরনের দাসত্ব আর গোলাম মজুরির সঙ্গে যুক্ত অনেক শক্তিশালী মাফিয়া কাজ করছে। এটা কোটি কোটি টাকা লাভজনক ব্যবসা। এটা এমন একটা ব্যবসা যা মানুষের জীবন আর ঐতিহ্যকে সর্বসমক্ষে অপমান করে, মানবাধিকারকে ঘোরতর অপমান করে। প্রশাসনের গোপন আঁতাত ছাড়া কি এত বড় ব্যবসা এইভাবে খোলাখুলি চলতে পারে? আর এটা কোনো নতুন অপরাধ নয় যা এইভাবে হঠাৎ সামনে এলো। এসব কেসগুলো মনরেগা বা রোজগারের আশ্বাসমূলক দরিদ্রদের জন্য তৈরি করা স্কিমগুলোর বিরুদ্ধেও প্রশ্ন তোলে, যারা এসব গ্রামগুলোকে প্রগতির পথে নিয়ে আসার দাবি করে থাকে। এক্ষেত্রে দ্বিতীয় সত্য এটাও যে শ্রমিকের উপর পুরোপুরি নির্ভরশীল ক্ষেত্রগুলোতেও অনেক সময় ন্যূনতম বেতন অর্থাৎ মিনিমাম ওয়েজেসও এই মজুরদের ভাগ্যে জোটে না। অনেক ধরনের কমিশন আর দালালির পর অবশেষে এরা নামমাত্র টাকা পেয়ে থাকে। অনেক সরকারি নিয়ম আর ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব খোলাখুলি হচ্ছে। যেটা হয়েছে সেটা খুবই লজ্জাজনক ঘটনা, কিন্তু এটা কেবল একটিমাত্র কেস নয়। এমন না জানি কত ঘটনা রয়েছে যার খবর মিডিয়ার কাছে এখন এসে পৌঁছয়নি। প্রয়োজন একটা দৃঢ় সংকল্পের, একটা শক্তিশালী প্রয়োগ পদ্ধতির, যা নিশ্চিত করবে যে এমন অপরাধ আর কখনো ঘটবে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন মানুষ হওয়ার সুবাদে আমাদের সবার কর্তব্য একটাই, যে আমরা নিদেন পক্ষে একজন মানুষের মতো আচরণ করি। জয় হিন্দ।